কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসলাম তোমাদের একটা গুরুত্বপূর্ণ আবার অগুরুত্বপূর্ণ দুই দিকেই গুরুত্ব বজায় রাখা 1971 নামে উপন্যাস পড়া। তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে উঠবা তখন উপন্যাস তোমাদের জন্য একটা আতঙ্কের নাম হবে। কেন? কারণ সেখান থেকে এমসিকিউ পড়ার জন্য একটা উপন্যাসকে কতটা ডেপথে যে পড়তে হয় এটা তোমরা বুঝবা। আর উপন্যাসের আকার কতটা বড় হয়। বাট এসএসসি 26 ব্যাচ তোমরা অনেক লাকি, 1971-এর মতন ছোটখাটো একটা উপন্যাস পেয়েছো হুমায়ুন আহমেদের। সেই ছোটখাটো উপন্যাসটা পড়লেই কিন্তু তোমাদের পড়া অলমোস্ট ডান। তারপরে আবার তোমাদের এই উপন্যাসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এখান থেকে কোনো জ্ঞানমূলক বা এমসিকিউ থাকবে না। জ্ঞানমূলকও থাকবে না, এমসিকিউ থাকবে না। তাহলে আর ঝামেলা কোথায়? জাস্ট বর্ণনামূলকের জন্য উপন্যাসটা পড়লেই আমাদের হয়ে যাবে। সেই কারণেই উপন্যাস পড়ার ক্ষেত্রে মাথায় রাখবা, স্টাডি স্মার্ট নট হার্ড। সারাদিন উপন্যাসের গল্প ধর ধর করে মুখস্থ করে যাব না, দরকার নেই। দরকার কি আছে? দরকার আছে হচ্ছে একদম ভালোভাবে আমাদেরকে যেটুকু পড়ার দরকার সেটুকু পড়ার, গল্পের আলোচনা করা, ক্যারেক্টারটা চেনা এবং শুরুতে শেষে উপন্যাস আসলে কি বুঝাইতে চাচ্ছে এই ধরনের কিছু কথা আমাদের বর্ণনামূলকের 3 এবং 7 নাম্বার অংশে লিখে দিলেই এনাফ, আর কিছু লাগবে না। তাহলে আমাদের জন্য বাংলার সিলেবাসটা অনেক সহজ হয়ে গেছে। শুধু উপন্যাস পড়তে হবে, একটা উপন্যাস, তাও আবার সেটার শুধু বর্ণনামূলকের জন্য। তো চলো আমরা আমাদের উপন্যাস নিয়েই আলোচনাটা শুরু করে দিই। তো প্রথমেই যেটা লিখবা যে প্রেক্ষাপট। প্রেক্ষাপট কেন ভাইয়া? প্রেক্ষাপটে কি আসবে, কি সমস্যা হবে বলো দেখি। তো প্রেক্ষাপট নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। প্রেক্ষাপট নিয়ে কি আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের ঝামেলা কোথায় বলো দেখি? আমাদের ঝামেলা কই? আমাদের ঝামেলা হচ্ছে তোমাদের, আমাদের ঝামেলা হচ্ছে যেই জায়গায়, সেই জায়গাটা হচ্ছে তোমাদের ব্যাখ্যার আলোচনায়। একটু বোর্ডটা অন্যদিকে চলে গেছিল। তো চলো, যে ব্যাখ্যার আলোচনায় আমরা ছিলাম সেখানে আসি। যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের একটি প্রান্তিক গ্রামের যুদ্ধের ভয়াবহ দৃশ্য, এই যে লেখা শুরু করবা, শুরুতেই তোমাকে সৃজনশীলের মতো বর্ণনামূলকেও লিখতে হবে যে হুমায়ুন আহমেদ রচিত 1971 উপন্যাসটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধে একটি প্রান্তিক গ্রামের যুদ্ধের ভয়াবহতার দৃশ্য ফুটিয়ে তোলে, যেখানে আমরা অনুভব করতে পারি কি পরিমাণ নির্মম নির্যাতনের মধ্য দিয়ে বাঙালিকে যেতে হয়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, এবং বাঙালিরা কিভাবে এই পাকিস্তানি শাসকের বিরুদ্ধে নিজের প্রতিরোধ গড়ে তুলেছিল, সেটার স্পৃহাও আমরা এই উপন্যাস থেকে পাই। তো দেখো, আমি কিন্তু কঠিন ভাষায় বলছি না ভাই। আমার, তোমরা যে এগুলো পপুলার বই পড়ো বাজারে, আমি তোমাদেরকে আগেও বলছি যে আমি তোমাদের হচ্ছে মেইনলি অ্যাডমিশন পড়াই। তো এই অনেকগুলো পপুলার বইয়ের সৃজনশীল কিন্তু আমার নিজের হাতের লেখা। তো সেখানে আমি কঠিন কঠিন ভাষা ইউজ করি কারণ আমার চলে আসে, তোমাদের তো চলে আসে না। আর সৃজনশীল বা বর্ণনামূলক মুখস্থ করে যাওয়া গবেটের কাজ। এই জন্য ন্যাচারালি যেটুকু মনে রাখার মতো কিছু সুন্দর কথা চলে আসবে সেটাই লিখবা। এবং আসি উপন্যাসটার ঘটনা কি নিয়ে। উপন্যাস ঘটেছে ছোট্ট একটা প্রান্তিক গ্রাম। গ্রামটার নাম কি বলো দেখি? কমেন্ট তোমরা খাতায় লিখে ফেলো, গ্রামটার নাম আমাদের মনে রাখতে হবে শহর থেকে বিচ্ছিন্ন গ্রামে, অর্থাৎ একদম প্রত্যন্ত একটা গ্রামেও কিভাবে মুক্তিযুদ্ধ এর কারণে ভয়াবহতা, পিশাচ আচরণ, অর্থাৎ আমরা ভাবছি যে পাকিস্তানি শাসক গোষ্ঠী হয়তোবা বাঙালিকে শহর এলাকায় শোষণ করত, সব ফ্যাক্টরি এগুলো দায়িত্বে নিয়ে নিচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় তারা একদম প্রান্তিক গ্রাম পর্যন্ত ঢুকে গিয়েছিল, সেখানে গিয়ে অসহায় মানুষদের উপর নির্যাতন শুরু করে দিয়েছিল। তারপরে গ্রামবাসী আতঙ্কে কেউ পালাচ্ছে, কেউ লুকিয়ে আছে, কারো মিলিটারি আসার খবর বিশ্বাসই হয় না। অর্থাৎ এত দূরবর্তী বাংলাদেশের একটা গ্রাম, সেখানেও কি, সেখানেও হচ্ছে পুরো তোমার এই পাকিস্তানি বাহিনীর সেনা শাসন থেকে মুক্তি পায়নি। এইটুকু আইডিয়া হচ্ছে আমাদের পুরো গল্পের থিম।
যে আমরা পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন নিয়ে জানবো। নর্মাল যে কোনো জায়গায় না বা শহরে না, একটা প্রান্তিক গ্রাম যেখানে মিলিটারি পৌঁছানোরই কথা না, তাদের যুদ্ধ সম্পর্কে তেমন একটা ধারণা থাকারই কথা না, তারা রেডিওতে শুনে ভাবে এটা দেশের জিনিস, আমরা তো অনেক দূরে থাকি, এমন একটা জায়গায় মিলিটারি চলে আসে, অন্যায় অত্যাচার করে। তো এই থিমে একটু তোমরা যখনই যে কোনো কিছু লিখবা এগুলো লাগাই দিবা, বড় হবে উত্তর, বড় হবে, সুন্দর হবে। ওকে, তারপরে চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। ওকে, হুমায়ুন আহমেদের এবার গল্পটা কোথা থেকে নেওয়া বা কি ইনফরমেশন আছে সেটা নিয়ে আর একটু সুন্দরভাবে আমরা সৃজনশীলে কি কি পয়েন্ট তোমরা লিখতে পারবা, বর্ণনামূলক যদিও বা নাম, এটা আসলে সৃজনশীলেরই মতো। দেখো, হুমায়ুন আহমেদের লেখা 1971 একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা লিখলা। এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভয়াবহতা, ত্যাগ ও বীরত্ব ফুটে উঠেছে। অবশ্যই তোমাকে এরকমই লাইনগুলো লিখতে হবে। লিখলা, হুমায়ুন আহমেদের লেখা 1971 একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভয়াবহতা, ত্যাগ ও বীরত্ব ফুটে উঠেছে। ঠিক আছে, ওকে। এবং কি বলো দেখি, এটি মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের জীবনযাত্রা, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, আত্মত্যাগেরও একটা চিত্র ফুটে উঠেছে। কাহিনীর ব্যাখ্যা কি? উপন্যাসটা একটা প্রান্তিক গ্রামের জীবন তুলে নিয়েছে। গ্রামটার নাম বলছিলাম, মনে করো, তোমরা সবাই জানো, এটা না জানলে হবে। এটা কি বলো দেখি? নীলগঞ্জ নামের একটা ছোট্ট গ্রামে যেখানে যুদ্ধ হচ্ছিল সেটা নিয়ে আলোচনা। তো এই যে লাইনগুলো দেওয়া, এইগুলোই তোমাদের বর্ণনামূলকের শুরুতে লিখবে, যে হুমায়ুন আহমেদ রচিত 1971 একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামের ভয়াবহতা, ত্যাগ এবং বীরত্ব গাথা ফুটে উঠেছে। এখানে মূলত বাংলার প্রান্তিক গ্রামাঞ্চল পর্যন্তও যে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে গেছে এবং এই প্রান্তিক অঞ্চলের নিরক্ষর মানুষের মাঝেও যে মুক্তির চেতনা জেগে উঠেছে, এমন বৈশিষ্ট্য এই উপন্যাসের মধ্যে আমরা পাই। এই ধরনের কথাবার্তা বলে যখন 4-5টা লাইন তোমরা পেঁচাবা, তখন একদম টিচার কি হয়ে যাবে? টিচার একদম রেডি হয়ে যাবে যে না, এরা আসলেই কিছু জানে। ওকে, ঠিক আছে, তারপরের অংশে আমরা চলে যাই। মিলিটারি বাহিনীর আক্রমণ। ওকে, মিলিটারি বাহিনীর আক্রমণের দিকটাও আমাদেরকে তুলে ধরতে হবে। কেন? ধরো, উপন্যাসে এই গল্পের মিলিটারি বাহিনীর কেমন নির্যাতন করেছে, নির্যাতনের স্বরূপ তুলে ধরো। এই রিলেটেড যখন কথাবার্তা আসবে, তখন তুমি বর্ণনামূলকে কি লিখবা? অনেক বড় কিছু তো লিখতে হবে। তখন তোমাদের হেল্প করার জন্য আমি এই কয়টা লাইন দিয়ে দিয়েছি। এই কয়টা লাইন ভাইয়া তুমি ওগুলোতে লিখবা, যে মিলিটারিরা গ্রামে হানা দেয়, আগুন লাগিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়, নারী, শিশু, যুবক কারো উপরই তাদের দয়া ছিল না, ধর্ষণ, খুন, গুলি করে হত্যা, এসব কি গ্রামের মানুষের জীবনে নেমে আসে। সন্দেহভাজন মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিকদের নিয়ে গিয়েও মেরে ফেলে। পুরো গ্রাম ভয় এবং অনিশ্চয়তায় ভেঙে পড়ে। তো এইটা হচ্ছে কাদের? এই যে আমাদের মুক্তি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর যে অন্যায় অত্যাচার, এটার জন্য এখান থেকে লাইন তুলবা, তুলে তোমাদের ইচ্ছা মতো বর্ণনামূলকে লাগিয়ে দিবা। কিভাবে লাগিয়ে দিবা সেটা আমরা পরে দেখছি, যখন আমরা সেই অংশটুকু পড়ব। তারপরে আসো, উপন্যাসের ঘটনার স্থান আমরা জানি নীলগঞ্জ, কিন্তু এখান থেকে ক নাম্বারটা যেহেতু 3 মার্কের, যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, যে 1971 গল্পের ঘটনা কোন অঞ্চলে সংঘটিত হয়েছে, সেখানকার পরিপার্শ্ব সম্পর্কে ধারণা দাও। আবার বলছি, 1971 উপন্যাসটি কোন অঞ্চলকে ঘিরে রচনা করা হয়েছে ও এটির পরিপার্শ্বের ধারণা দাও। তাহলে প্রথমেই বলতে হবে হুমায়ুন আহমেদ রচিত 1971 একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেখানে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ত্যাগ, তিতিক্ষা, তারপরে বীরত্ব গাথা সম্পর্কে জানতে পারি। এখানে মূলত কোথাকার? ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন, অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলের কি বলো দেখি, স্টেশনের পাশে নান্দাইল রোড। এই নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল দূরে রুয়াইল বাজার। রুয়াইল বাজারকে পিছনে ফেলে আরো 30 মাইল উত্তরে মধুবন বাজার।
মধুবন বাজারকে পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল, স্থানীয় নাম মধুবনের জঙ্গলা মাঠ। এই জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। এমনিতে এটাকে প্রান্তিক বলা হচ্ছে না। এটা মূল ময়মনসিংহ শহরেরও অংশ নয়। তারপর ময়মনসিংহ ভৈরব যে রেল লাইন ছিল, সেই রেল লাইন থেকে প্রথমে কয় মাইল দূরে বলো দেখি? রেল লাইন থেকে নান্দাইল রোড, এই নান্দাইল রোড থেকে কত মাইল? 10 মাইল দূর। প্রথমে 10 মাইল গেল, তারপরে 30 মাইল, আরো 40 মাইল দূরে আবার পূব দিকে 7 থেকে 8 মাইল, অর্থাৎ 47 থেকে 48 মাইল। বলতে গেলেই মূল শহরের অঞ্চল থেকে জংলি মাঠ পেরিয়ে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম ছিল আমাদের নীলগঞ্জ। আবার একবার মুখস্থ করে ফেলি ভাইয়ার সাথে, আমাদের জায়গাটা কোথায় ছিল? প্রথমে হচ্ছে ময়মনসিংহ ভৈরব রেল লাইনের স্টেশন থেকে নান্দাইল রোড, নান্দাইল রোড থেকে একটা বাজার আছে, কি নাম? রুয়াইল বাজার। কত মাইল দূরে? প্রায় 10 মাইল দূরে। রুয়াইল বাজার থেকে আরো 30 মাইল উত্তরে মধুবন বাজার, মধুবন বাজার থেকে আরো 7-8 মাইল। কত বলো দেখি? ঘন জঙ্গল। এই জায়গার জংলা মাঠ, জংলা মাঠের ওই পারে কি? আমাদের নীলগঞ্জ গ্রাম, আমাদের গল্পের গ্রাম। এখন আর আমাদের এই উপন্যাস নিয়ে আর কিছু জানার নাই, আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। সেইটার আগে আমাদেরকে চরিত্রগুলোকে জানতে হবে, আসলে কোন চরিত্রটা কেমন ছিল এটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। তারপরে গল্প অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ বর্ণনামূলক কোশ্চেন সলভ করব। ঠিক আছে? তো প্রথমেই যেটা আসে, মীর আলী সত্যরোধ এক অন্ধ বৃদ্ধ, যিনি শব্দ করতে কি বলো দেখি পারেন না। তাহলে মীর আলীর বড় ছেলে বদি, এবং বদি যে একটা সময় পাগল হয়ে যায় নির্যাতনে, মীর আলীর বাড়িতে যে আক্রমণ ঘটানোর মধ্য দিয়েই কিন্তু আমাদের এই উপন্যাসের শুরু হয়। কার বাড়িতে? মীর আলীর বাড়িতে। তার বড় ছেলের নাম বদিরজামান, বদির স্ত্রী আনুফা। ওকে, তারপরে বদির মেয়ে পরিবানু, অর্থাৎ তাদের পরিবারের উপরে যে শাসন নেমে এসে পাকিস্তানি বাহিনীর, সেটার একটা পরিচয় তারা। তাহলে আমাদের মীর আলীর ফ্যামিলি থেকে মীর আলী, বদিউজ্জামান, তারপরে বদির মেয়ে, আর হচ্ছে বদির স্ত্রী আনুফা, এদের চারপাশের, এবং স্পেশালি পাগলা বদি এই নির্যাতনের একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত আমরা একটা টাইমে দেখতে পাই। বদি সেই পরিবারের একটা মানুষ, কিন্তু এই কি বলবো, এই পাকিস্তানি বাহিনীর এত বেশি নির্যাতনের কারণে আমাদের বদি কিন্তু শেষ মুহূর্তে পাগল হয়ে যায়। তাহলে বদি কিন্তু এই নির্যাতনের নির্মমতার প্রতীক। বদি কি? বদি হচ্ছে নির্যাতনের নির্মমতার প্রতীক। ওকে, তারপরে আসি জয়নাল মিয়া। গ্রামের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিল কি? কি বলো দেখি? জয়নাল মিয়া গ্রামের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি, এবং তার বড় মেয়ে মালা। তারপর ইমাম সাহেব, নীলগঞ্জের ইমাম সাহেব, তাকে নিয়েও সন্দেহ। পাবো আজিজ মাস্টারকে পাবো, যার উপর একদম পাশবিক নির্যাতন। আজিজ মাস্টারকে তোমাদের কি ন্যাংটা করে এলাকায় ঘুরতে বলা হয়, কি সন্দেহে? তোমাকে মুক্তি বাহিনী সন্দেহে। তাহলে কি পরিমাণে একটা নির্যাতন ছিল। আজিজ মাস্টারের এই গল্পটাও আমরা বর্ণনামূলক পড়তে পড়তে পড়বো, যেখানে তিনি নিজের আত্মসম্মানকে বাদ না দিয়ে আজিজ মাস্টার কিন্তু গুলি খেয়ে মরাটাকেই শ্রেয় মনে করে। সে রাস্তায় ন্যাংটা হয়ে ঘুরতে যায় না। কি পরিমাণে নির্যাতন ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আজিজ মাস্টার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তারপরে বদি আমাদের কিসের জন্য? আমাদের বর্ণনামূলকের জন্য গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এখন পুরো গল্প পড়তে গেলে অনেক সময় হয়ে যাবে ভাইয়া। তারপর রাসমোহন আছে স্কুলের দপ্তরি, এবং আসল ভিলেইন আমাদেরকে, হিরো আর ভিলেইন হচ্ছে বলতে গেলে মেজর এজাজ আহমেদ, পাকিস্তানি সেনাবাহিনীর একজন কর্মকর্তা, যিনি কতজন? 50 জন সৈন্য নিয়ে। এটা লিখবা, যে কোনো সৃজনশীলে নির্মমতা লিখলে, আজিজের আগমন এইসব নিয়ে লিখলে অবশ্যই 50 জন নিয়ে যে প্রবেশ করছে এটা লিখবা। কিসে? বর্ণনামূলকে মার্ক পাবা। তাহলে মেজর এজাজ আহমেদ
দেখো একদিকে আজিজ কত ভালো মানুষ, আর অপরদিকে কি এজাজ আহমেদ হচ্ছে পাকিস্তানির নির্মমতার প্রতীক, তাদের কি পাকিস্তানি সেনাবাহিনীর কর্ণধার। এবং রফিক চরিত্রটা প্রথমে এজাজের কি বলো দেখি সঙ্গী হওয়া পরেও পরবর্তীতে রফিককে আমরা দেখতে পাই একজন দেশপ্রেমিক মুক্তিবাহিনীর সহযোগী হিসেবে। এই জায়গায় সেনা মুক্তিবাহিনীর বীরত্ব গাথা বা বাঙালির প্রতিবাদের দৃশ্যায়ন কার মাধ্যমে পাই? আমরা রফিকের মাধ্যমে পাই, যে বোঝায় যে স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা কতটা বীরত্বের সাথে বুক পেতেছিল। তারপরে নীলু সেন ওই যে জয়নাল মিয়ার মতনই, তার প্রচুর সম্পদ ছিল। কেন? তার বাবা হচ্ছে চন্দ্রকান্ত সেন, তার সব সম্পত্তি সে পেয়েছে। বলাই, চিত্রাবুড়ি, ওই যে কৈবর্ত পড়ায় থাকতো, তাদেরও আবার সালিশ করে মাঝে মধ্যে আবার পাকিস্তানি সেনাবাহিনী যাকে ইচ্ছা তাকে তো মারতেছে, আবার এলাকায় সালিশ করে দেখাইতে চাচ্ছে যে না আমি এখানে সালিশ করতে আসছি, মানুষের ভালো করতে আসছি। যে চিত্রাবুড়ির কি বলো দেখি ছেলে, কি বলো দেখি চিত্রাবুড়ির ছেলে, তাকে খুন করা হয় এবং এটা ভুল আছে। ওকে, কি বলো দেখি চিত্রাবুড়ির ছেলের খুনি বলা হয় মনাকে, তাকে শাস্তি দেওয়া হয়। এই রকম করে গ্রামের আরো বেশ কিছু চরিত্র আছে। এখন আমরা ওই গল্পগুলো না ভালোভাবে পড়লে তুমি পারবে না, তো ক্যারেক্টারগুলো বলে দিচ্ছি। মেজর এজাজ আহমেদের গল্প, রফিকের গল্প, চিত্রাবুড়ির গল্প, তারপরে হচ্ছে আমাদের আজিজ মাস্টার, বদি, এদের গল্পটুকু পড়লেই এনাফ। উপন্যাসটা তুলনামূলক অনেক ছোট, এদের সাথে যে কাহিনীগুলো ঘটে এগুলো রিডিং পড়ার সময় একবার ভালোভাবে মনে রাখবা। তারপর ওই যে আগের নিয়মগুলো শিখাই দিলাম, গল্পের প্রেক্ষাপট এটা, এখানে এইটা ফুটে উঠছে, ওটা লিখবা। লাস্টেও লিখবা যে এই গল্প আমাদেরকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে, দেশের প্রতি নিজের জীবন বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে, আমাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে, এটি আমাদের ঐতিহ্যের বাঙালির বীরত্ব গাথার পরিচায়ক। এই টাইপের কথাবার্তা লাস্টে লিখবার, মাঝখানে গল্পটা লিখবা। ওকে, এছাড়া আছে কি সফদরউল্লাহ রাজাকার গ্রামের বাসিন্দা, তাই না, দা নিয়ে ঘোরে পুরো এলাকায়। তো এই সময় যে রাজাকার চরিত্রের যদি পরিচয় পেতে চাও সেটা ছিল সফদরউল্লাহ, তাকেও একটু পড়তে হবে। ওকে, এছাড়া আমরা নিজাম, তারপরে এদেরকে তো পাবোই। ওকে, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা চলে যাই একদম ডিরেক্ট আমাদের যেটা কাজ, এই যে সফদরউল্লাহ রাজাকার বললাম না, সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। সফদরউল্লাহকে আমরা চিরিকি হিসেবে, রাজাকার হিসেবে, সে পুরো এলাকায় দা নিয়ে ঘুরে বেরিয়ে ত্রাসের সন্ত্রাস করে, সেই সফদরউল্লাহ মানসিক পরিবর্তন কেন হইল বলো দেখি? এই জায়গাটা খুবই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। দেখো, পাকিস্তানি মিলিটারির পশুসুলভ আচরণ সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ। 1 নাম্বার লিখলা, 1 মার্ক পায়ে গেলা। তারপর ব্যাখ্যা করবা। ওই যে তারপর হচ্ছে 1971, এখানে কম লেখা যেহেতু একটা বই থেকে তুলে দিছে, সো এতগুলো টাইপ করতে পারবে না, বাট ভাইয়া থিম মনে রাখবা। হুমায়ুন আহমেদ রচিত 1971 উপন্যাস, 1971 একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেখানে এই 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 ধরনের 2-3টা লাইন লেখার পর বলবা যে এই গ্রামের মানুষ মিলিটারি সম্পর্কে যা জানতো সবই অন্য মানুষের কাছ থেকে শোনা গল্পের মতো। পাকিস্তানি মিলিটারির মুসলমান হয়, তাদের সম্পর্কে অনেক ইতিবাচক কথা গ্রামের মানুষ বিশ্বাস করতো, যে তারা মুসলমানদের ক্ষতি করে না, কালিমা জিজ্ঞেস করে, মুসলিম মেয়েদের উপর হাতও দেয় না। জয়নাল মিয়ার সাথে কথা বলে তাই সফদরউল্লাহ যে গ্রামে কি হয়, মিলিটারি এলেও তার পরিবারের নারী সদস্যদের অন্য কোথাও সরাতে হবে না। কিন্তু তার কি বলো দেখি, কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হইতে সময় লাগেনি। মিলিটারি সুবেদারদের হাতে তার স্ত্রী এবং শালিকা ধর্ষিত হয়, এবং তারপরে কি, তারপরে সে দা হাতে নিয়ে নির্যাতনকারী মিলিটারিকে হত্যা করতে বেরিয়ে যায়। এই যে আমরা সফদরউল্লাহ ভাবলাম না, আমরা প্রথমে জানতাম সে রাজাকার, হ্যাঁ সে রাজাকার ছিল, সে পাকিস্তানিদের সহযোগী নিজেদেরকে মনে করতো জয়নাল মিয়ার সাথে এলাকার, কিন্তু সে ভাবতো কি
সে ভাবতো যে তারা ভালো, কিন্তু তাদের সহযোগী হওয়ার পরেও সফদরুল্লাহ বউ এবং শালিকাকে যখন পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন করে, তখন সে আর তার মানসিক অবস্থা ঠিক থাকে না, পরিবর্তিত হয়ে যায়। সে পাগলের বদিকেও আমরা যেরকম প্রায় পাগল হয়ে যেতে দেখি, ঠিক একইভাবে সেও কি দা নিয়ে মিলিটারিকে হত্যা করতে বের হয়ে যায়। তাহলে সফদরুল্লাহ প্রথমে রাজাকার চিন্তা চেতনার ছিল, কিন্তু পরে চেঞ্জ হয়ে গেল কেন? এই যে পাকিস্তানি সেনাবাহিনীর পশুসুলভ আচরণ এবং সফদরুল্লাহর পরিবারকে আক্রমণের কারণে তার মানসিক পরিবর্তন ঘটে। ক্লিয়ার? এই যে সহজ একটা ব্যাখ্যা লিখলা, সুন্দরভাবে হয়ে গেল। তারপর প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। এই যে আমরা সবগুলো চরিত্রকে চিনলাম, এটাকেই একদম ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এইটার ব্যাখ্যায় 7 মার্ক, অনেক বড় করতে হবে। তো এই যে দেখো, একটু ইয়াপিং করবা 7 নম্বরের যে 20 শতাব্দীর বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, এবং তার গুণ বলার পর উপন্যাসেও তিনি গুণ করলো, নীলগঞ্জ গ্রামের জনজীবনের পরিচয় তুলে ধরছে। তারপর কি? তারপর হচ্ছে তোমার যত বিষয়গুলো আছে গ্রামের এলাকার প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য, দরিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটা বিচ্ছিন্ন, তারপর এখানে লোকজন কৃষি কাজ করে, জমি উর্বর নয়। আমরা এখানে আমাদের কি বলো দেখি, বদিদের পরিবার দেখি, নীলা সেনকে দেখি, প্রচুর ধন সম্পদ, নীলু সেনের অবস্থা ব্যাঙের আধুলির মতন। তারপরে গ্রামের সবচেয়ে বেশি সম্পদশালী জয়নাল মিয়াকে পাবো, লোকটার মেরুদণ্ডহীন ছিল। তারপর গ্রামের সবচেয়ে কি, সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হচ্ছে আজিজ মাস্টার, যিনি কবি এবং ইমাম কি, এবং হচ্ছে আমাদের ইমাম আছে মসজিদের, তার কথা বলবা। দুজনের খাবার দাবার ব্যবস্থা হয় জয়নাল মিয়ার বাড়ি থেকে। তারপরে নীলগঞ্জের যে জায়গায় জলাভূমি, সেখানে একদল কৈবর্ত থাকে। তারা শুধু এদেরকে ঘাটায় না কেন? কারণ এরা খুন খারাপি করলেও তারা কিছু বলে না। যেমন কৈবর্ত পাড়ায় চিত্রাবুড়ির সন্তানকে মেরে ফেলা হয়। এই রকম ঘটনাগুলো যে গ্রামের আশেপাশে বেসিক, পাকিস্তানি মিলিটারি আসার আগে সেই জায়গাটুকু এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যা যা বললাম। এক হচ্ছে বদির পরিবার, তারপর মীর আলী নামক বৃদ্ধ ব্যক্তি আশেপাশে ছিল, গ্রামের সম্পদশালী ছিল জয়নাল মিয়া আমাদের আজিজ মাস্টার, আর হচ্ছে ইমাম সাহেব তার কাছে খেত, ইমাম সাহেবের অন্য 2-3 বাড়ি থেকেও খাবার আসতো। তারপর নিজাম ছিল পাগল, সফদরুল্লাহ ছিল কি পাকিস্তানি মিলিটারির প্রতি তাদের প্রতি যে তারা বাঙালির কোনো সমস্যা করে না, বাঙালিদেরকে হত্যা করে না, এই ধরনের চিন্তা চেতনা তার ছিল। এভাবে প্রত্যেকটা ক্যারেক্টার। তারপর নীলু সেনের সম্পদ আগে ছিল, এখন নাই কেন? এখন তা একদম ক্ষয়ে এসেছে। তার বাবা চন্দ্রকান্ত সেন অনেক সম্পদের অধিকারী ছিল। তারপরে ওই যে কৈবর্ত চন্দাবুড়ির, কৈবর্তরা কারা? কৈবর্তরা চন্দ্রাবুড়ির যে সন্তানকে হত্যা করে, সে তাদের শাস্তি চেয়ে বেড়ায়, তারপরেও গ্রামের মাতব্বররা তাদেরকে কিছু করে না। আর আমাদের গ্রামটা কেমন ছিল? আমাদের গ্রামটা তেমন একটা উর্বর না, কৃষিকাজ করে না, তাই সবার অবস্থা খুবই প্রায় বলতে গেলে দুর্বিষহই ছিল। এই হচ্ছে আমাদের পুরো গ্রামের পরিপার্শ্বের আলোচনা। ওকে, ঠিক আছে, এটা কি সহজ স্বাভাবিক। তারপর হচ্ছে কৃত্রিমতা বর্জিত একটা জীবনযাপন এই গ্রামের, যেটা বাংলার সাবলীল কি দারিদ্র্যগ্রস্ত একটা বাংলার জনজীবনের চিত্র এই উপন্যাসে ফুটে উঠেছে। তো এটা তুমি পুরো উপন্যাসটা একবার ভালো মতো পড়লেই প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দর করে লিখতে পারবে। আমরা এখন একটু অন্য টাইপে যাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। উক্তিটি কার? উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো। তো বুঝতেই পারছো, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। সেটা কি? মেজর সাহেবের কথায় রফিক উক্তিটি করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জায়গা থেকেই আমরা রফিকের ব্যক্তিত্বের পরিচয় পাই। ওকে, তো দেখো এখানে যে রফিক নিজের মাঝে যে একটা বাঙালিপনা আছে সেটার প্রমাণ দেয়। যে মেজর এজাজ নীলগঞ্জ, আবার ওই যে প্রথমের ব্যাখ্যা ট্যাখ্যা লিখলা, লেখার পরে লিখলা যে নীলগঞ্জ গ্রামে এসে তিনি কি করেন? নীলগঞ্জ গ্রামে এসে তিনি অসহায়
মানুষদের অত্যাচার করা শুরু করে, আতঙ্ক সৃষ্টি করে, কথা আদায়ের নামে সে কি করে, সে হচ্ছে পাশবিক অত্যাচার শুরু করে এবং শুধু এক ন্যাংটা করে ঘুরে বেড়ানোর আগে সে রফিককে বলে যে হচ্ছে বুঝতেই পারতেছো নিজের অঙ্গে, তোমরা এখন অলরেডি অ্যাডাল্ট হয়ে এসেছো, যে যৌনাঙ্গ আছে সেই যৌনাঙ্গে কি বলো দেখি, কি ঢুকতে ইটের টুকরা ঝুলিয়ে উলঙ্গ অবস্থায় পুরো গ্রামে ঘুরিয়ে আনতে বলে এবং আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তি অথবা মৃত্যু দুটোর মাঝে একটাকে বেছে নিতে বলে। তিনি লজ্জাজনক শাস্তি বেছে নেন। বাঙালি মাস্টার মৃত্যু এড়িয়ে যাওয়ায় সমগ্র বাঙালি জাতিকেও শ্রেণী কুকুরের চেয়ে নিকৃষ্ট বলে। এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ যে কোনো রকম আচরণই করতে পারে এবং অস্বাভাবিক নয় এটা বলতেই আমরা জানি, কিন্তু পরবর্তীতে আমাদের আজিজ মাস্টারের পরিণতি যদি ভাবো, সে কিন্তু আর ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় না। সে কি আসলেই ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় না, এত শিক্ষিত হয়ে সে প্রথমে নিজেকে বাঁচাতে চেয়েছিল। তো এই জায়গায় যে বাঙালিকে কুকুরের জাতি বলে, যে সম্মানের মৃত্যু না নিয়ে আজিজ মাস্টারের মতো শিক্ষিত একটা মানুষ ন্যাংটা হয়ে ঘুরে বেড়ানোর যে প্রথম তাকে, এই জন্য আমি তোমাদেরকে আগের বার বলেছিলাম যে ওখানে একটু কাহিনী আছে। তো এই জায়গায় মাথায় রাখবা, আজিজ মাস্টার প্রথম পর্যায়ে কিন্তু কি হয়ে যায়, আজিজ মাস্টার প্রথম পর্যায়ে রাজি হয়ে যায় যে ন্যাংটা হয়ে ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু পরিণতিতে আমরা সেটা দেখতে পাই না, তার কিন্তু মৃত্যুই ঘটে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আজিজ মাস্টার কেন নিজের ব্যক্তিত্ব বাদ দিয়ে বরং প্রথম পর্যায়ে নিজের ব্যক্তিত্বটা বাদ দিয়ে দিল, সেটার কারণ কি, সেটার কারণ হচ্ছে যে মৃত্যুর মুখোমুখি আসলে মানুষ নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে। এই জন্য এটাই রফিক কাকে বলো দেখি, আমাদের এজাজকে, মিলিটারি এজাজকে এটা বোঝায়। রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েনে কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে, তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো। আবার ওই যে একটু ইয়াপিং করবা, একটু বলবা এই তো দেখো, কমান্ডার মেজর এজাজ ও সহযোগী হিসেবে কাজ করা রফিকের কথোপকথন এবং কাজের মাধ্যমে তাদের সম্পর্ক আরো জটিল শুরু হয়। কি বলো দেখি, তিনি মূলত মিলিটারি দলের সাথে গ্রামের মানুষের দোভাষী হিসেবে প্রথমে রফিক কাজ করতেছিল, কিন্তু তারপরে যত খাস লোক বলে মনে হলেও যত এগিয়েছে আমরা দেখতে পাই তত আরো জটিল হয়েছে। রফিক হয় প্রথমে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু তার মনে স্পৃহা ছিল, বীরত্ব ছিল, যে কারণে অকারণে অসহায় মানুষদের প্রতি ঘৃণ্য আচরণ ও হত্যাকাণ্ডে সর্বদা অবস্থান করলেও মন থেকে মেজর এজাজকে একদমই আমাদের রফিক মেনে নিতে পারেনি। ন্যায় বিচার করার নামে মনা ও তার ভাইকে হত্যার নির্দেশ দিয়ে মেজর গ্রামের মানুষকে আতঙ্কিত করে তোলে এবং বিষয়টি মানলেও তার নির্দোষ ছোট ভাইকে শাস্তি দেওয়া মানতে পারেনি রফিক। আমরা জানি মনা কাকে হত্যা করছে, মনা ওই যে চিত্রাবুড়ির ছেলেকে হত্যা করে এবং সেই মনা কি ছিল, কৈবর্ত ছিল, বাট মনাকে হত্যা করতে বলছে ঠিক আছে, মনার ছোট ভাইকে কেন হত্যা করতে বললো? এই যে কোনো বাছ বিচার ছাড়া রফিক অকারণে অসহায় মানুষদের উপর নির্যাতন করছিল, এগুলো কিন্তু আমাদের এজাজ, আমাদের রফিক এগুলো কি একদমই মেনে নিতে পারেনি। তারপরে মেজর এজাজ আরো কি, নীলু সেনকে নিজের বাড়িতে হত্যা করে দেয়, শফদরুল্লাহর স্ত্রী শালিকার উপর নির্যাতন করে, মসজিদের ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে স্কুল ঘরে বন্দি করে নির্যাতন করে, বারবার মুক্তিবাহিনীর প্রসঙ্গ টেনে গ্রামবাসীকে শত্রু জ্ঞান করে যেখানে মুক্তিবাহিনীর কোনো পরিচয় ছিল না। এই সব কিছু বলার পরেও সে কি বলো দেখি, বাঙালি জাতিকে চরম অবজ্ঞা করার কারণে রফিক যেখানে নিজের সহকর্মী মনে করত, সেই জায়গা থেকেই আমরা রফিক এবং রফিকের চিন্তা চেতনায় আর এজাজ আহমেদের সহকর্মী হিসেবে সে নিজেকে না দেখে সে তাকে কাকে বলো দেখি, মেজর এজাজকে মূলত ঘৃণিত একটা চরিত্র হিসেবে দেখতে শুরু করে। এবং অপরদিকে এরূপ মনোভাব মেজর এবং মানসিক দিক থেকে মেজর এজাজ আলাদা হয়ে গিয়েছিল এবং এই যে এজাজকে তিনি বুঝতে পারছেন না, তাকে যে তার কার্যক্রম ভালো লাগছে না, এগুলো রফিক কথাতেও প্রকাশ করছিল।
তো এইগুলো কথার মাধ্যমে বোঝানোর কারণে কি হয়, এজাজ আহমেদও বুঝে যেতে পারে না রফিক তো আমাকে পছন্দ করছে না, এবং রফিককে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রফিকের জীবনাবসান ঘটে একজন অদৃশ্য মুক্তিযোদ্ধা হিসেবে, যার মনে কি ছিল, উপন্যাসের শেষ পেরেকঠোকে অর্থাৎ বাঙালি আর পাকিস্তানি আদতে যে কেউ কারো নয় তার ফয়সালা হয়ে যায়। এবং এরই মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে রাজাকাররা যে আসলেই পাকিস্তানের দরকারের এমন কিছু না, এবং বাঙালি পাকিস্তানি কখনো এক ছিল না, কখনো থাকবে না। এই কারণেই আমরা 1971-এর মুক্তিযুদ্ধ দেখতে পেরেছি। এই রফিকের হত্যার মধ্য দিয়েই কিন্তু আমাদের উপন্যাস শেষ হয়ে যায়। তাহলে ওই যে ধীরে ধীরে কাহিনী, প্রথমে মনা, তারপরে হচ্ছে নীলু সেনকে হত্যা করা, আজিজ মাস্টারকে নির্যাতন করা, ইমাম সাহেবকে নির্যাতন করা, এই সব কিছু দেখে রফিকের ঘৃণা জন্মে যায়, এবং সেটা আবার এজাজ আহমেদ মেজর এজাজ বুঝতেও পারে। এই সম্পর্কের টানাপোড়েন থেকে আমাদের রফিককে কিন্তু হত্যা করা হয়। তো এই জায়গাটাই ছিল আমাদের আলোচনা, যে রফিক কিভাবে এক মানুষ থাকতে থাকতে তারা আলাদা হয়ে যায়। তারপরের কোশ্চেনে যাই, আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করো। দেখো, আজিজ মাস্টারের উপর পাকিস্তানি মিলিটারির গুলি খেয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আজিজ মাস্টারের নির্যাতন পরিণতি পেয়েছে। ওই যে আবার কিছু কিছু ব্যাখ্যা আমাদের উপন্যাস এই বলে টলে তারপরে যাবা। নীলগঞ্জ গ্রামে কিছুদিন পরে অত্যাচারের মাঝে আজিজ মাস্টারের দুর্বলতার কথা জানতে পেরে তাকে উলঙ্গ করে, ওকে, এবং জয়নাল মিয়াও কিন্তু কি ছিল, সহযোগী ছিল। আজিজ মাস্টার কোথায় খেত, জয়নাল মিয়ার বাড়িতে খেত, সে শিক্ষিত ছিল। জয়নাল মিয়ার মেয়ে কাকে, জয়নাল মিয়ার মেয়ে মালার পুকে সে বিবাহ করতে চায় তো, এবং আমাদের মালার সামনে মেজর সাহেব হাজির করতে চায়। প্রথম দিকে মৃত্যু ভয়ে এই অপমানক শাস্তি মেনে নেয়, কিন্তু আমরা জানি আত্মসম্মানের চরম পরিচয়। তাৎক্ষণিক মৃত্যুর ভয়ে মেনে নিলেও নিজের আত্মসম্মানকে বড় মনে করে কিন্তু আমাদের আজিজ মাস্টার, যেটা বলেছিলাম, শেষ পর্যন্ত কিন্তু কি করেনি, মাথা নত করেনি। সে বুকে বাঙালি জাতির সাহসের পরিচয় দিয়ে গুলি খেয়ে নিজের মৃত্যুকে স্বীকার করে নিয়েছে। এটাই আমাদের গল্প, বলেছি না, এরা ছাড়া আর গল্পই নাই রে ভাই। খুবই ছোট উপন্যাসটা, হয় রফিক নয় আজিজ মাস্টার, না হলে ওই চিত্রাবুড়ির কাহিনী আর পুরো গল্পের থিম, এটা ছাড়া প্রশ্নই নাই তেমন। দেখো, রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? উত্তরের সপক্ষে তোমার কি বৈশিষ্ট্য দাও। তাহলে রফিক চরিত্রটি তোমার কি দ্বিমুখী মনে হয় বলো দেখি। না, আমার তো মনে হয় না। কি বলো দেখি। আপাত দৃষ্টিতে এটাকে দ্বিমুখী মনে হলেও কিন্তু উপন্যাসের শেষে এসে আমরা বরং এটাকে কোনো দ্বিমুখী চরিত্র নয়, বরং একজন ব্যক্তিত্ব সম্পন্ন বীরত্বপূর্ণ বাঙালির পরিচয় আমরা পাই, যা বোঝায় বাঙালি এবং পাকিস্তানি এক নয়। তারপর ওই সেম রফিকের ওই সেম কাহিনী ব্যাখ্যা করবা। ওকে, দেখি আমরা আনকমন আর কোনো কোশ্চেন পাই কিনা। চলো, মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই লাইনটা একদমই সহচর গ্রামে ঘুরতে বের হয়, শিশরে সব কিছু পর্যবেক্ষণ করছিল। এর মধ্যে বৃদ্ধ মীর আলীকে সে দেখলো নীলগঞ্জ গ্রামে একদল পাকিস্তানি, তারা কমান্ডার হলো। সে একদিন তার পায়ে টুলের উপর বসে থাকতো। রফিকের মাধ্যমে সে লোকটি অন্ধ, বাড়ির বাইরে বসা অন্ধ বৃদ্ধ লোকটিকে বসে থাকতে দেখে নিজের বাবার কথা মনে পড়ে। রসোবা গ্রামে তার বৃদ্ধ অন্ধ বাবা এমনিভাবে বাড়ির কথা বাইরে বসে থাকে। সে কথা মনে হয়ে কি তার কি হয় বলো দেখি, সে আমাদের মীর আলীকে সালাম দেয়। এটাই কাহিনী। এই জায়গার গল্পটা একটু আলাদা। ওকে, যে কি বলো দেখি, নিজের বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য মীর আলীকে সালাম দেয়, কিন্তু নিজের বাবার কথা বলেই বদির পরিবারের উপর, মীর আলীর পরিবারের উপর নির্মম অত্যাচার করা শুরু করে দেয়। ওকে, তাহলে রসোবা গ্রামে বৃদ্ধ বাবা কার, আমাদের এজাজ। ওকে ওকে, তারপরে আসো নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা, ওই সেম কিভাবে নীলু সেনকে হত্যা করলো, কিভাবে আমাদের হচ্ছে শুরু করলো কাকে, আলীর পরিবারকে, বদি কিভাবে পাগল হয়ে গেল, রফিকে কিভাবে হত্যা করলো, তারপর আজিজ মাস্টারকে কিভাবে উলঙ্গ করে ঘুরানোর কথা, ইমাম সাহেবকে কিভাবে
হত্যার কথা, নীলু সেনকে তার বাড়িতে কিভাবে হত্যা করার কথা, এই সব কিছু চলে উঠবে। তারপর কি বলো দেখি, আমাদের মনাকে হত্যা করা ঠিক জাস্টিফাই করার চেষ্টা করলেও মনার নির্দোষ ছোট ভাইকে কেন হত্যা করা হলো, এই সব কিছু নির্মমতা তুলে ধরবা। ওকে, তারপরে চলো আমরা পরবর্তী অংশে যাব। খুনির বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন, বলো দেখি। পুরো খুনির বিচার করতে প্রথমে এসেই তো সে গ্রামের মানুষকে একটু ভয় দেখাতে চেয়েছিল, আতঙ্ক ছড়িয়ে দিতে চেয়েছিল। সেই কারণেই আমাদের মেজর এজাজ কি করে, এই জায়গায় আগ্রহী ছিল, নাকি সে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নয়, বরং কি মানুষের মাঝে আতঙ্কিত করতে, যে কিভাবে সে নির্মমভাবে হত্যা করতে পারে সেটাই। ওকে, নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, অবশ্যই অবশ্যই। যেখানে আমরা জয়নাল মিয়ার মতো রাজাকারকে দেখি, শব্দরুল্লার মতো রাজাকারের সাথে বাস্তবতার পরিচয় দেখি, যে সেখানে সে নিজেকে পাকিস্তানকে বাংলাদেশের পক্ষের মনে করলেও পাকিস্তানরা যে মুসলমানেরও না, বাঙালিরও না, এটারও প্রমাণ আমরা পেয়ে যাই। এবং পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশেও আমরা সেটা দেখছি। বাংলাদেশেও আমরা এভাবেই কিছু ভীরু কাপুরুষ মানুষ থেকে এই নির্মম অত্যাচারের মধ্যে মুক্তিযোদ্ধা গড়ে উঠতে দেখি, যেটা এই গল্পে আমরা রফিককেও গড়ে উঠতে দেখি, বাঙালির আত্মত্যাগ দেখি, নির্মম নির্যাতন দেখি। তাই আসলে এই নীলগঞ্জ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা কি খণ্ড চিত্র। ওকে, ঠিক আছে, আমাদের কোশ্চেন অলমোস্ট শেষ। এবং আমাদের উপন্যাসের থিমই এরকম, দেখো, অপমানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে। এবং এটা অবশ্যই আজিজ মাস্টারের কি কাহিনী, ওই যে আমাদের জয়নাল মিয়ার মেয়েকে সে পছন্দ করে, তারপর তাকে ন্যাংটা করে, ওই কাহিনী ওটাই। তারপরে আসো বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো। তো বদিউজ্জামানের কি অবস্থা হয়, তা পাগলা বদি হয় কেন, সে জংলা মাঠের ভিতরে একটা বড় গর্তে কোমর পানিতে লুকিয়েছিল। সে একেবারেই নিরুক্ত, শান্ত, সমাহিত, চেহারা দ্রুতই পাল্টে যেতে থাকে। সকলেই কৃষি কাজ করত এবং পুরো গ্রামের আলোচনা করলো। তারপরে দেখো মিলিটারির কবল থেকে সে বাঁচতে ভিতরে ঢুকে যায়, একটি বড় গর্তে কোমর পানিতে ঢুকে থাকে। কালি আসতে চাইলে সে ঠেকিয়ে রাখতে চায়। শেয়াল দেখতে পায় এক জোড়া, পচা গন্ধ আসে, তবুও ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। নীলগঞ্জ থেকে আসা গুলির শব্দও শুনতে পায়। দীর্ঘ সময় সে এভাবেই কি পানির ভিতরে বসে থাকে। তো এটাই কথা, যে আমাদের বদিউজ্জামান কাদের ভয়ে, মিলিটারির ভয়ে লুকিয়ে গিয়েছিল। ওকে, তারপর ওই সেম কাহিনী। আর কি কোশ্চেন, আমরা আনকমন কোশ্চেন আর পাবো না। অনুফাকে সে কেন মীর আলুর উপর বিরক্তি হয়, তো অন্ধ যে দেখতে, কার স্ত্রী, বদির স্ত্রী, তো বদির পরিবারকে নিয়েই তো আমাদের কাহিনীটা প্রথমে শুরু হয় না। অনুফা বদির স্ত্রী, তো মীর আলীর বড় ছেলে বদিউজ্জামানের স্ত্রী, তো পরিবেশেও সে গ্রামে মিলিটারি আতঙ্ক ছড়িয়েছে, এই রকম একটা অবস্থায় তিনি খালি বারবার খাবারের কথা বলে, এতে বিরক্ত হয়। এই যে নীলগঞ্জের মানুষের প্রচুর অত্যাচার, নীলু সেনকে বাড়িতেই হত্যা করা হয়, এরকম ভীতিকর অবস্থায় বদিউজ্জামান বাড়িতে ফেরেনি, অর্থাৎ বদিউজ্জামান তো পালিয়ে যায়। এমন একটা বাজে অবস্থা, চারিদিকে নির্যাতন, এরকম জায়গায় আমাদের অন্ধ তো এগুলো দেখতে পাচ্ছে না। মীর আলী সে শুধু খাবার চেয়ে বেড়াচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে অনুফা কার উপর, তার শ্বশুর মীর আলীর উপর কি বলো দেখি, অনেক বেশি কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। তারপরে অকারণ নিপীড়নী যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে করেছিল। অবশ্যই রফিক চরিত্রটা সেটার পরিচয়, যেখানে রফিক তার সহযোগী হিসেবে আসলেও যখন দেখছে প্রয়োজন নাই, অকারণে নিপীড়ন করা হচ্ছে, কোনো দোষী নয়, দোষ না থাকতেও অত্যাচারী নির্মমতাই তার মাঝে একজন মুক্তিযোদ্ধার চেতনা জাগিয়ে দিয়েছিল। এবং এভাবেই আপনজনকে হারানোর বেদনা থেকেই আমরা মুক্তি বাহিনী বাঙালিকে নিজেদের অধিকারের জন্য লড়তে দেখছিলাম। এরকম থিমে আলোচনা করবা, তুলে ধরবা। প্র্যাকটিসের জন্য উত্তরগুলোও দেওয়া আছে। ওকে, তারপরে আর কি, অনুফাকে হয়ে গেল পড়া এবং আরো কিছু সাজেশন। চারিদিকে সীমাহীন অন্ধকার, মানুষকে কিভাবে এভাবে লজ্জা দেওয়ার অর্থ হয় না,
প্রতিবাদী চেতনা কার কথা, রফিকের কথা, কার বিরুদ্ধে এজাজ এবং পরবর্তীতে বুঝতেও পারে। ঠিক আছে, পৃথিবীর সব জায়গার মানুষই একই রকম। ওই যে রফিক যখন বলে যে মৃত্যুর মুখে গেলে সবাই, বাঙালি শুধু এক না। তারপর 1900 ঐতিহাসিক গুরুত্ব গেল। তারপরে আজিজ মাস্টারের বেশ অবাক হওয়ার কারণ কি ছিল? ওই যে কালবৈশ, তারপরে হচ্ছে আমাদের ওদের শাস্তি একটাই, আরো বেশ কিছু আছে এগুলোর কোশ্চেন। ওকে, একদম পুরোপুরিভাবে তোমরা ভালোভাবে দেখে নিবা। উপন্যাসটা অনেক বড়, বাট এই যে মেজর ক্যারেক্টারগুলোর কাহিনী ছাড়া আর কিছুই না। তোমাদের সাজেশন দেওয়া আছে, একটু এই প্রশ্নগুলো নিবা, পিডিএফটার সাথে সাথে আপলোড করা থাকবে, এই প্রশ্নগুলো নিবা, প্র্যাকটিস করবা, ব্যাসে না বাংলা। এরকম 2-3 ঘন্টা ধরে ধরে উপন্যাস পড়লে তোমার মনোযোগও থাকবে না, ভাইয়াকেও দেখতে ইচ্ছা করবে না, বিরক্ত লাগবে। তাই যেটুকু পয়েন্ট দেখিয়ে দেওয়ার দেখিয়ে দিলাম, বাকিটুকু পড়ে নিজের মতো করে সাজিয়ে লিখবা। তোমার ক্রিয়েটিভিটি তোমার বাংলায় ফুল মার্ক নিশ্চিত করবে ইনশাল্লাহ। ওকে, তো উপন্যাস আর ওইভাবে ধরে ধরে এমসিকিউ, কে কোথায় কি করছে, কার সাথে কি করতে গেছে, এত কিছু না। এই যে মেজর কাহিনীগুলো ক্লিয়ার করলাম, এই কাহিনীর বাইরে কোনো প্রশ্ন আসবে না। লিখে রাখো, পড়ো পড়ো পড়ো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।